স্যাকরা ঠুকঠাক করতে করতেই কি কামারের এক ঘাটা পড়বে? ভোটের আগেই ভাইপোকে হাতে এবং ভাতে মারার পরিকল্পনা কি শুরু হয়ে গেল? একটা খবর সামনে এসেছে, আর তাতেই রীতিমতো রাজনৈতিক ভূমিকম্প হবার অবস্থা শুরু হয়ে গেছে। শুধুমাত্র রাজনৈতিক ধন, কালা ধন যেখানে গচ্ছিত রাখা হয়েছে, তারই সেই কুবেরের ভাণ্ডারের সন্ধান ইডি পেয়ে যায়নি। সেগুলোকে বাজেয়াপ্ত করা এবং তার মাধ্যমে সর্বোচ্চ প্রভাবশালী ওই চূড়ান্ত মাথাটার দিকে যাওয়ার প্রক্রিয়া ইডি কিন্তু শুরু করে দিল। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, ভোটের আগেই এটা নিয়ে বড় ফয়সালা হয়ে যেতে পারে, এই কারণেই মনে করা হচ্ছে এই তদন্ত করতে গিয়ে যেটা প্রাথমিকভাবে উঠে এসছে সেখানে মারাত্মক তথ্য। এই যে কুবেরের ধন জমিয়ে রাখা হয়েছিল সব জায়গা থেকে, এখন মোটামুটি করে কমে খাওয়ার জায়গাটা বন্ধ হয়ে গেছে। এই কুবেরের ধন বিধানসভা নির্বাচনে বিপুল পরিমাণে ব্যবহার করার একটা পরিকল্পনা ছিল। তাই এটাকে যদি উদ্ধার করে বাজেয়াপ্ত করে আইনি প্রক্রিয়ায় সমস্তটাকে না করা যায়, এবারে ইলেকশন অন্যরকম হয়ে যেতে পারে। ফলে অনেক স্টেক হোল্ডার এর সঙ্গে কিন্তু জড়িয়ে গেছে। আপনাদের নিশ্চিতভাবে একটা খবর চোখে পড়েছে, যে খবরটা কাল থেকেই ঘুরছে, এবং সেই খবরটা হচ্ছে প্রভাবশালী 25 ব্যবসায়ীর তালিকা ইডির। এবার আপনাদের মনে হবে যে ইডি তো এরকম মাঝে মাঝেই করে। নতুন বছর শুরু হতেই আমরা বেশ কিছু দেখেছি, গরু পাচার মামলায় চার্জশিট দিচ্ছে, বালি পাচার মামলায় দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি করছে, সিবিআই ওদিকে করছে। কিন্তু সেগুলো সবই ছোটোখাটি, সেরকম এগুলোও কোনো ছোটোখাটো 25টা ব্যবসায়ীর কথা বলা হচ্ছে না। মারাত্মক তথ্য আছে। ওই তলায় যে লাইনগুলো আছে সেগুলো একবার ভালো করে পড়ুন, তারপর আমি বিস্তারিত ব্যাখ্যা করছি, তাহলেই বুঝবেন যোগসূত্রটা কোথায় রয়েছে এবং কেন কাঁপুনি শুরু হয়ে গেছে ভাইপো বাহিনীর। এরা বলছে ইডির কর্তাদের দাবি গত 10 বছরে এ রাজ্যের নানা দুর্নীতির, রেশন, নিয়োগ, কয়লা, গরু সহ কয়েক হাজার কোটি কালো টাকা, মাথায় রাখুন, কয়েক হাজার কোটি কালো টাকা প্রভাবশালীদের মাধ্যমে ওইসব শিল্পপতি ও ব্যবসায়ীর কাছে বিনিয়োগ করা হয়েছিল। এইবার এই যে ব্যাপারটা হচ্ছে, এটা কোথা থেকে উঠে এলো? দেখুন, একটা তদন্ত শুরু করা হয়েছিল। সেই তদন্তটা শুরু করেছিল অন্য কেউ নয়, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। এবং তারা প্রাথমিকভাবে যে যে জায়গাগুলো পেয়েছে না, তারা মনে করছে আর এটা এদের হাতে রাখলে হবে না। এদের এই প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে ইতিমধ্যেই একটা ইসিআইআর দায়ের করা হয়ে গেছে। ইসিআইআর মানে, যেরকম আমরা কোনো বিপদে পড়লে বা কোনো কিছু হলে পুলিশের ক্ষেত্রে এফআইআর করতে হয়, সেরকম আর্থিক কোনো গন্ডগোল যদি হয়, সেখানে কোনো রকম কোনো পিএমএলএ অ্যাক্ট যদি যুক্ত থাকে, সেখানে কিন্তু ইসিআইআর দায়ের করতে হয়। এবং ইসিআইআর দায়ের করলেই সেখানে তার পিছন পিছন ইডি ঢুকে যেতে পারে। এবং যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে, যে ইডির একজন ডেপুটি ডিরেক্টরের নেতৃত্বে 4খানা টিম এটা নিয়ে তদন্তে নামছে। কি এমন ব্যাপার হয়েছে, যেটা আইটি ডিপার্টমেন্ট প্রাথমিক অনুসন্ধান করেছে, সেই অনুসন্ধানে যেটা তারা খুঁজে পেয়েছে সেটা হচ্ছে যে একজন অত্যন্ত রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি আছে। সেই রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে বা তার সঙ্গে যোগাযোগ রয়েছে অন্তত 25 জন ব্যবসায়ী এবং শিল্পপতি। এবং এই ব্যবসায়ী ও শিল্পপতিরা ম্যাক্সিমামই হয় নির্মাণ শিল্প, না হলে ওই শপিং মল টল এইসবের সঙ্গে যুক্ত রয়েছে। এবং এদের যে ইনকামের জায়গাটা, সেটা গত 10 বছরে, বিশেষ করে 2014 সালের পর থেকে এদের বিপুল পরিমাণ সম্পত্তি বেড়েছে। এক একজনের তো 500% বেশি সম্পত্তি বেড়ে গেছে। এর আগে এরা মোটামুটি কড়াই ভাজা খেত, এমন কিছু ছিল না, ওই টুকটাক যেটুকুনি যেরকম হয় একজন শিল্পপতি ব্যবসায়ী। কিন্তু 2014 সালের পর থেকে বিশেষ করে এদের সম্পত্তি একদম ফুলে ফেঁপে উঠতে শুরু করেছে। এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট একটা প্রাইমারি ইনভেস্টিগেশন করছে, গত 10 বছরের ডেটা নিয়ে তারা অ্যানালিসিস শুরু করে দিয়েছে। সেখানে যেটা দেখা যাচ্ছে, কয়েকটা জিনিস মারাত্মক। এক, এই তো 10 বছরে বিপুল পরিমাণ সম্পত্তি বেড়েছে, তার পাশাপাশি আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি হয়ে গেছে। যে আয়টা দেখানো হচ্ছে এবং তার এগেনস্টে যে সম্পত্তিটা দেখানো হচ্ছে, দুটোর মধ্যে কোনো মিল পাওয়া যাচ্ছে না। এবং 3 নম্বর, যেটা গুরুত্বপূর্ণ, এই নির্মাণ সংস্থাগুলো বা এই শপিং মল সংস্থাগুলো, এই ব্যবসায়ীরা, এরা এমন কিছু ট্রানজাকশন করছে যেগুলো দেখেই বোঝা যাচ্ছে ফেক বা ভুয়ো। 2 রকমের ট্রানজাকশন মোটামুটি খুঁজে পাওয়া যাচ্ছে, যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে যে এদেরকে পরামর্শ দিচ্ছে কেউ একটা, কি পরামর্শ না পরামর্শ সেটা তো বোঝা যাচ্ছে না, কিন্তু সেই পরামর্শটা যে দারুণ, এদের এই 500 গুণ সম্পত্তি বা যা দেখি বেড়ে যাওয়া দেখি বোঝা যাচ্ছে। তাই যাই হোক, সেই কনসালটেন্সির নাম করে একটা জায়গায় বিপুল পরিমাণ এরা আবার টাকা পাঠিয়ে দিচ্ছে। অন্যদিকে
দ্বিতীয় একটা অংশ হচ্ছে, সেটা হচ্ছে যে এরা বিভিন্ন জায়গায় টাকা পেমেন্ট করছে, কেন না সেখান থেকে এরা মেটেরিয়াল পেয়েছে, কিন্তু বাস্তবে যখন সেইগুলো চেক করা হচ্ছে সেখানে কোনো বাস্তব অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এইখানেই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সন্দেহটা বেড়েছে। যে মুহূর্তে সন্দেহটা বেড়েছে তারা সাথে সাথে যেটা করেছে যে ইডির ওই ইসিআইআরটা করে দিয়েছে এবং ডেপুটি ডিরেক্টরের আন্ডারে সেই তদন্তটা শুরু হয়ে গেছে। এইবার একজনের বাড়িতে ইতিমধ্যে রেড করা হয়েছে। সেই রেড করার পর বিভিন্ন নথি তথ্য পাওয়া গেছে। সেই নথি তথ্যগুলো যখন যাচাই করা হচ্ছে তখন একটা মারাত্মক তথ্য সামনে আসছে, সেটা হচ্ছে এই যে টাকাগুলো আছে সেই টাকাগুলোকে এবার জোগাড় করা হচ্ছে, ক্যাসিফাই করার চেষ্টা করা হচ্ছে এবং সেটা আগামী দিনে যে বিধানসভা নির্বাচন আসছে সেইখানে কাজে লাগানো হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সব থেকে মজার কথা, যখন ইডির হাতে এই কেসটাকে প্রাইমারিলি ট্রান্সফার করা হয়েছে, ইডি তো কেসটা নেওয়ার আগে তারা এর হস্রই দীর্ঘটা একটু বুঝে নেবে, আগে পিছে কি আছে বুঝে নেওয়ার চেষ্টা করবে। সেইটা করতে গিয়ে ইডি অবাক হয়ে গেছে। কেননা 2024 সালে কয়লা কেলেঙ্কারি, কয়লা চুরি নিয়ে একটা নতুন করে কেস হয়। সেই কেসটা যে তদন্ত হচ্ছিল সেখানে 12 জন প্রভাবশালী ব্যবসায়ীর নাম উঠে এসছে। আর এই আইটি ডিপার্টমেন্ট যে 25 জন ব্যবসায়ীর নাম দিয়েছে, ওই 12 জনের নাম এই 25 জনের তালিকায় রয়েছে। দুয়ে দুয়ে 4 হয়ে যাচ্ছে। মানে ওই যে বলছে না, গরু, কয়লা, বালি যা কিছু হয়েছে সব কিছু এর মাধ্যমে হয়েছে। এবার আইটি ডিপার্টমেন্ট আরও যেটা খুঁজে বার করেছে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আরও যেটা খুঁজে বার করেছে, যে এই যে টাকাগুলো আসছে না, এই টাকাগুলো দু রকমের ভাবে হয়েছে। একটা হচ্ছে যে বিভিন্ন নির্মাণ শিল্পে এগুলোকে ইনভেস্ট করে দেওয়া হয়েছে, দিয়ে দেখানো হচ্ছে হোয়াইট মানি। আর দুই, বিদেশি অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকার লেনদেন হয়েছে, মানে টাকা গেছেও টাকা এসেছেও, কিন্তু বাস্তবের সঙ্গে যদি মিল খোঁজা যায় সেগুলোকে ফেক ট্রানজ্যাকশন বলে মনে করা হচ্ছে। ফলে এই জায়গাটা আরও খুঁটিয়ে দেখার দরকার আছে। এবং সবথেকে যেটা মজার ব্যাপার, প্রতিটি ব্যবসায়ীর সঙ্গে যখন ভেতরে ভেতরে খোঁজ নেওয়া হচ্ছে দেখা যাচ্ছে কলকাতার একজন অত্যন্ত প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের খুব ভালো সম্পর্ক রয়েছে। এই প্রভাবশালী ব্যক্তির সংস্পর্শে আসার পর থেকেই এদের ব্যবসাও হু হু করে বাড়তে শুরু করেছে, এদের সম্পত্তির পরিমাণও হু হু করে বাড়তে শুরু করেছে। এবং সবথেকে বড় যে জায়গাটা, এদের ব্যবসার যে হোয়াইট মানিটা রয়েছে, অর্থাৎ এখান থেকে যে প্রফিটটা হচ্ছে দেখা যাচ্ছে, তার একটা অংশ ওই রাজনৈতিক প্রভাবশালীর কাছে গেছে। সেটা সরাসরি তার কাছেও গেছে, তার পরিবারের কিছু অংশের কাছেও গেছে, এমন একটা তথ্যও কিন্তু পাওয়া যাচ্ছে। কিন্তু এগুলো সবই প্রাইমারি ইনভেস্টিগেশনের জায়গায় রয়েছে। ফলে ফলে এখান থেকে দুটো জায়গা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। নাম্বার ওয়ান, এক, এই 25 জন যদি এদেরকে আইডেন্টিফাই করা যায়, অলরেডি আইডেন্টিফাই হয়ে গেছে, কিন্তু তাদের দোষটাকে যদি আইডেন্টিফাই করা যায় যে হ্যাঁ এখানে অন্যায় হয়েছে, তাহলে এই সম্পত্তিগুলো ক্রোক করা শুরু করা যেতে পারে এবং আগামী নির্বাচনে যদি এখান থেকে টাকা লাগিয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা যে হয়, সেটাকে আটকানো যেতে পারে। দুই, এই সোর্সটা যদি বন্ধ হয়ে যায়, এমনিতেই কিন্তু বিভিন্ন তদন্ত হওয়ায় আমরা অধৈর্য হই যে সে তদন্তের রেজাল্ট তো পাচ্ছি না, কিন্তু তদন্তের একটা পজিটিভ জায়গা হচ্ছে যে এই তদন্তগুলো হওয়ার ফলে যে যে জায়গায় দুর্নীতিগুলো হচ্ছিল, যেখান থেকে খাওয়া খাই চলছিল, সেই জায়গাগুলো মোটামুটি বন্ধ হয়ে গেছে। ফলে এখন এই যে ভান্ডার রয়েছে, এই ভান্ডারে হাত দিতে হবে। সেই ভান্ডারটাও যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ইলেকশনে ওই টাকাটা ব্যবহার করার জায়গা থাকবে না। এটা খুব ক্রুশিয়াল হতে চলেছে। 2 নম্বর, এই ব্যবসায়ীরা যদি ধরা পড়ে যায়, যদি এদের দোষগুলো প্রমাণিত হয়ে যায়, তাহলে এদের নেক্সট স্টেপটাই হচ্ছে সেই সর্বোচ্চ প্রভাবশালী মাথা, তার কাছে যাওয়াটা আর কোনো ফ্যাক্টর থাকবে না এবং এই এভিডেন্সের মাধ্যমেই সেইখানে পৌঁছতে হবে। কিন্তু এতদূর শুনে আপনাদের মনে নিশ্চিতভাবে একটা প্রশ্ন এসে গেছে যে ভাই, এই সব গল্প তো আমরা গত অনেক বছর ধরে শুনে আসছি, এইসব হবে, তারপরে কোর্টে চলে যাবে, কোর্টে যাওয়ার পর সেই হিয়ারিং হবে তো হবে, তারিখ পে তারিখ চলবে, আলটিমেটলি নির্বাচন, এরকম কত নির্বাচন পেরিয়ে যাবে, আলটিমেটলি কিছু হবে না। কারেক্ট, আপনাদের ভাবনা চিন্তার মধ্যে কোনো ভুল নেই। কিন্তু এবারে এবারে একটা মারাত্মক জিনিস হয়েছে। ওই যে বললাম না, একটা ব্যবসায়ীর বাড়িতে ইতিমধ্যেই রেড হয়ে গেছে এবং সেখান থেকে প্রচুর নথি তথ্য বেরিয়ে এসছে এবং সেখান থেকেই বিধানসভায় যে টাকাটা লাগতে পারে এই তথ্যটা উঠে আসছে। তো সেইটা আসার পর সেটার অ্যানালিসিস যখন চলছে, প্রাইমারি অ্যানালিসিস করে যে যে জায়গাগুলোয় গাফিলতি দেখা গেছে এবং তার বেসিসে ওখানে স্টেপ নেওয়া, আরও কড়া স্টেপ নেওয়া যেতে পারে, এরকম জায়গা উঠে এসছে, সেটাকে চার্জশিট বানিয়ে ইমিডিয়েটলি কলকাতা হাইকোর্টে জমা করে দেওয়া হয়েছে এবং ওই ইডি সিবিআই যা কোর্ট আছে, যা যা আইনি প্রসিডিউর আছে, সেখানে চার্জশিট করে দেওয়া হয়েছে। কেন চার্জশিটটা করে দেওয়া হয়েছে? কেননা বারবারই এই তদন্তকারী সংস্থারা মনে করছে যে এই যে ব্যবসায়ীদের টাকাটা, সেটার মূল লক্ষ্য, মূল পারপাস হচ্ছে বিধানসভা নির্বাচনটাকে প্রভাবিত করা।
এবং আপনারা জানেন যে এরকম বিধানসভা নির্বাচন এলে বা যে কোনো জেনারেল ইলেকশন এলে ইলেকশন কমিশন সমস্ত রকম এজেন্সির সঙ্গে কথা বলে যে ইলেকশন মানেই টাকা নিয়ে হেরাফেরি করার একটা ব্যাপার থাকে, তো এই জিনিসটাকে আটকাতে হবে এবং স্বচ্ছ নির্বাচন করতে হবে, সেই জন্য আপনাদের পুরোদস্তুর কাজ করতে হবে। সুতরাং এই তদন্তটার ফলাফল যদি এই নির্বাচনের পরে হয় তাহলে যে মেন পারপাসটা আছে স্বচ্ছ নির্বাচন সেটা করা যাবে না, যেটা ভারতীয় গণতন্ত্রের জন্য ধাক্কা হবে। সেই জন্য একদিকে যেরকম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কাজ করছে পুরো দস্তুর, অন্যদিকে ইডি কাজ করছে, অন্যদিকে ইলেকশন কমিশনের থ্রু দিয়ে বাকি এজেন্সিও এটার মধ্যে ইনভলভ হয়ে যেতে পারে। সত্যি যে প্রাইমারি জায়গাটা উঠে এসছে সেটা আর আর কোনো লিঙ্ক পাওয়া যাচ্ছে কিনা সেইটা দেখার জন্য, এবং সেটা যদি হয় তাহলে তাহলে এই 25 জনের কপালে তো দুঃখ আছেই, এবং এই 25 জনের কপালে যদি দুঃখ হয় একদিকে সেই দুঃখটা অর্থনৈতিকভাবে সর্বোচ্চ প্রভাবশালীর কাছে পৌঁছবে, এবং এরা দোষী প্রমাণিত হয়ে গেলে সর্বোচ্চ প্রভাবশালীর ঘাটটাও কপাত করে ধরা যাবে। অনেকেই প্রশ্ন করেন যে কেন ওখানে কিছু হচ্ছে না। আমরা কিছুদিন আগেও প্রশ্ন শুনেছিলাম সরাসরি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে যে কেন সেখানে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। তিনি বলেছিলেন আইন আইনের পথে চলবে, আইন আইনের পথেই চলছে। এবং একটা জিনিস আমি বিশ্বাস করি যেটা এই প্রসিডিওরটা দেখে আরও কনফিডেন্সটা বিল্ড আপ হয়েছে, সেটা হচ্ছে যে কোনো বড় গাছ কাটার আগে, মহিরুহ কাটার আগে তার ডালপালাগুলো ছেঁটে দিতে হয়, গাছটা একদম সোজা হয়ে যায়, তখন গোড়া থেকে খপাত করে কাটতে হয়। এখানে প্রসিডিওরটা দেখুন, যে ডালপালাগুলো ছড়িয়ে রেখেছিল, যার মাধ্যমে টাকাগুলো সাইফন হচ্ছিল, যার মাধ্যমে টাকাগুলো জমানো ছিল কুবেরের খাজানায়, এখন যখন আপৎকালীন সিচুয়েশন হচ্ছে যেখান থেকে সেগুলো কালেক্ট করার প্রসিডিওর শুরু হয়েছে, ঠিক সেই ডালপালাগুলোকে এবার ধরে ফেলেছে। সেই ডালপালাগুলোকে এবার ছাঁটা শুরু হয়েছে, একটা ডালকে ছেটেছে, সেটার অ্যানালিসিস চলছে, কোন প্রসেস হয়েছে, বাকিগুলোকে একই প্রসেসে কাটা হবে। তারপর পড়ে থাকবে শুধু এই গুঁড়িটা শুধু পড়ে থাকলে ডালপালা পাতা যদি চলে যায় খুব একটা কাজ করার মতো জায়গায় সেটা থাকবে না, কিন্তু যদি প্রয়োজন হয় সেই গুঁড়িটাকেও তখন কিন্তু কাটাটা ইজি হয়ে যাবে। অর্থাৎ গুঁড়ি অবধি যেতে গেলে আগে ডালপালা ছাঁটাটা দরকার আছে। আর এই 25 জন ব্যবসায়ীর তালিকা এইভাবে চলে আসা এবং সেটাও সংবাদ মাধ্যমে এইভাবে সামনে নিয়ে চলে আসা, নিশ্চয়ই এর মধ্যে বড় কিছু জায়গা রয়েছে, এবং সব থেকে বড় জায়গাটা রয়েছে বিধানসভা নির্বাচন এর সঙ্গে জড়িয়ে থাকছে, সেখানে টাকা পয়সা লেনদেনটা এর সঙ্গে জড়িয়ে থাকছে। ফলে এইটা নিয়ে কিন্তু একটা বড় গেম হতে চলেছে, এবং সত্যিই যদি হয় বুক চাপড়ে কান্না আরও আরও বাড়তে চলছে। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।